আরজি করের ঘটনায় নারী নির্যাতনের যে ইস্যু স্বাভাবিকভাবে তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছে এবং একাধিক দুর্নীতির যে ইস্যু, নিয়োগ দুর্নীতি থেকে খাদ্য দুর্নীতি, একাধিক ঘটনা সামনে এসেছে। এ সমস্ত প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এবং সেই সঙ্গে এসআইআর সব মিলিয়ে কি সমীকরণটা কোন জায়গায় দাঁড়িয়ে, চলুন দেখে নিই একটি বিশেষ প্রতিবেদন। বঙ্গভোটের আগে এসআইআর ইস্যুতে জল ঘোলা হয়েছে বিস্তর। চূড়ান্ত ভোটার তালিকা থেকে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পরও কত নাম বাদ গিয়েছে তা নিয়ে ধোঁয়াশা ছিল। অবশেষে ডিলিটেড নামের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। বাংলার ভোটার তালিকা থেকে বাদ পড়ল প্রায় 91 লক্ষ নাম। সোমবার গভীর রাতে ডিলিটেড নাম প্রকাশ করেছে কমিশন। কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বিবেচনাধীন তালিকা থেকে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায়। ওই জেলায় বিবেচনাধীন ভোটারের মধ্যে 4,55,137 জনের নাম বাদ পড়েছে। চূড়ান্ত তালিকায় ওই জেলা থেকে বাদ গিয়েছিল 2,93,822 জনের নাম। বিবেচনাধীনদের হিসেব প্রকাশ্যে আসার পর দেখা যাচ্ছে ওই জেলা থেকে বাদ পড়েছে মোট 7,48,959 জনের নাম। দুই তালিকা মিলে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে উত্তর 24 পরগনায়। এই জেলার বিবেচনাধীন ভোটারের মধ্যে 3,25,666 জনের নাম বাদ পড়েছে। 28 ফেব্রুয়ারির তালিকা ধরলে এই জেলা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা 12,60,096 জন। মালদহে বিচারাধীন তালিকা থেকে বাদ পড়েছে 2,39,375 জনের নাম। আগে এই জেলা থেকে বাদ গিয়েছিল 4,59,530 জনের নাম। দুই তালিকা মিলিয়ে দক্ষিণ 24 পরগনায় বাদ গিয়েছে 10,91,098 জনের নাম। অন্যদিকে পূর্ব মেদিনীপুরে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা 1,65,345 জন। কলকাতা জেলা থেকে বাদ গিয়েছে 6,97,160 জন ভোটারের নাম। কমিশন জানিয়েছে বিবেচনাধীন তালিকায় থাকা 60,06,675 জন ভোটারের মধ্যে 59,94,512 জন পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। বাকি 22,163 জন ভোটারের নামের নিষ্পত্তি হয়ে গেলেও সেগুলিতে স্বাক্ষর করা হয়নি। সে কারণে ওই প্রক্রিয়া সম্পন্ন হলে বাদ পড়ার নামের তালিকায় আরও কিছু নাম যুক্ত হতে পারে। ঠিক উল্টোভাবে ভোটার তালিকাতেও আরও কিছু নাম সংযুক্ত হতে পারে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর আজকের বাংলার রাস্তাতে অনুষ্ঠানে আমরা নজর রাখবো যে 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপির ভবিষ্যৎ। 21-এর বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপি কার্যত আওয়াজ তুলেছিল যে ইসবার 200 পার। বিজেপির সেই বিজয় রথ এসে থেমেছিল 77-এ। এবারে 2026-এর বিধানসভা নির্বাচনে তারা বলছে যে 177। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন 177টা আসন পাবে বিজেপি। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন 170 পাবে বিজেপি। 21-এর থেকে 26-এ কী এমন বদল ঘটল, কোন ম্যাজিকে, কোন সমীকরণে এই ফল আশা করছে বিজেপি, ঠিক এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কবাবু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারের স্বাগত। 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপি দাবি করেছিল যে ইসবার 200 পার, 77-এ থেমে গেছিল। এবারে বলছে 177, কোনো কোনো নেতা বলছেন 170। কি এমন ম্যাজিক যে 21-এর থেকে কীভাবে কতটা বদলে গেল সমীকরণ যে 26-এ বিজেপি 177 পাবে? কি মনে হচ্ছে সমীকরণটা ঠিক কি? না, এবারে বিজেপির সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। তৃণমূলের যদিও সরকার করে কোনো রকমে হয়তো ম্যাজিক ফিগারের ধারে কাছে পৌঁছবে। এই 150টা আসন পেলে তৃণমূল সরকার গড়তেও পারবে না, ভেঙেও যাবে। তৃণমূল 150, বিজেপি 135, বাকিরা 9। শপথ নিতে পারবেন না মুখ্যমন্ত্রী। আর বিজেপি কোনো অবস্থাতেই আমার ধারণা 145-এর নিচে নামবে না। 145টা বেস, তার থেকে নিচে নামার চান্স খুব কম এই মুহূর্তে। তারপরে কি হয় সেটা তো এখনো ভোট দেরি আছে অনেকটা। এমন কোনো বিষয় আসলো যে তৃণমূলের পক্ষে হাওয়া উঠলো, আবার এমন কোনো বিষয় আসলো বিজেপির পক্ষে হাওয়া উঠলো। বিজেপির পক্ষে হাওয়া উঠলে বিজেপি 180 ক্রস করে যাবে। আর যদি এই অবস্থাতেই ভোট হয় তাহলে 145-এর নিচে বিজেপি নামবে না। এবারের যা পরিস্থিতি তাতে বিজেপির সরকার গঠনের সম্ভাবনা যত দিন যাচ্ছে তত উজ্জ্বল হচ্ছে। একদিকে বিজেপি তারা ঐক্যের একটা বার্তা দিচ্ছে,
শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ একসঙ্গে মনোনয়ন করতে জমা দিতে গেলেন। তারপর দেখা যাচ্ছে যে এসআইআর যে পরিমাণ নামটা বাদ চলে গেল, এই দুটো কি মিলে কি কোথাও বিজেপির সুবিধা করে দেবে? শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের বিষয়টা আলাদা। ওনারা দুজনেই বিজেপির নেতা, কিছু মনোমালিন্য হয়েছিল, সেগুলো মিটে যাওয়ার পথে। অমিত শাহ সবাইকে একসঙ্গে কাজ করতে বলেছেন। আর যেটা হচ্ছে, এবার বিজেপির পক্ষে একটা চোরা হাওয়া আছে, মানুষ এবার পরিবর্তন চাইছে। বিজেপি যে খুব পজিটিভ ভোট পাবে তা নয়, তৃণমূল বিরোধী ভোটের 95% বিজেপির ঘরে যাবে। সেই অঙ্ক থেকে বলা যায় যে বিজেপি এখন ক্ষমতার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। বাকি কয়েকটা দিন খুব গুরুত্বপূর্ণ, কারণ তৃণমূলের তো নতুন করে বলার কিছু নেই। ওদের প্রচারে সেই লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর বাইরে তো আর কিছু নেই। আর এসআইআরে 91 লক্ষ নাম বাদ গেছে। মালদা জেলায় প্রতিটা বিধানসভা কেন্দ্র পিছু 50,000, মুর্শিদাবাদে প্রতিটা বিধানসভা কেন্দ্র পিছু 20,000 বাদ গেছে। এসআইআরে তৃণমূলের সুবিধা কিছু হবে না, যা হবে ক্ষতি হবে। মতুয়া ভোটও কিছু বাদ গেছে, কিন্তু মতুয়া অধ্যুষিত অঞ্চলে বিক্ষোভ টিক্ষোভ হচ্ছে, কিন্তু মালদা মুর্শিদাবাদে যে বিক্ষোভটা হচ্ছে সেটা ওখানে হয়নি। কারণ মতুয়ালা বুঝে গেছেন যে সিএতে আবেদন করলে তারা নাগরিকত্বটা পাবেন, তাদের নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা নেই। হয়তো তারা এই ভোটটা দিতে পারলেন না, পাকাপাকিভাবে তারা নাগরিকত্ব পাবেন এবং তারপরে তারা ভোটে নাম তুলবেন। আর মুর্শিদাবাদ মালদায় যেটা হয়েছে, অধিকাংশ সংখ্যালঘুর নাম বাদ গেছে, এবং সংখ্যালঘু এবং অ্যাপেলেট ট্রাইব্যুনাল বিচার করবে এই 27 লক্ষের মধ্যে কজনকে আবার ভোটার তালিকায় ফিরিয়ে আনা যায়। কিন্তু যারা শেষ পর্যন্ত ফিরতে পারবেন না, তাদের নাগরিকত্ব নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাবে। এটা অবশ্যই উঠবে, কারণ ভারতবর্ষটা কোনো ধর্মশালা নয়। কেউ বেআইনিভাবে ঢুকে পড়েছে, তারপরে এখানে পরিচয়পত্র তৈরি করে এখানে জনসমুদ্রে মিশে গেছে, কাজের বাজারে হাত ভাগ বসিয়েছে। এটা তো চলতে পারে না। পৃথিবীর কোনো দেশই অনুপ্রবেশকারীদের বরদাস্ত করে না। যারা এদেশের বৈধ নাগরিক, ধর্ম যাই হোক না কেন, তিনি সব অধিকার পাবেন নাগরিকদের, ভোটার তালিকায় নাম উঠবে। আর হিন্দু যারা এসছেন ওপার থেকে, তাদের হয়তো এখানে নাম কিছুটা বাদ গেছে, সিএ এর মাধ্যমে তারা তাদের নাগরিকত্ব পেয়ে যাবেন। হিন্দুরা শরণার্থী আর মুসলমানরা অনুপ্রবেশকারী। এইটাকে মাথায় রেখেই পুরো বিষয়টা বুঝতে হবে। লড়াইটা এখন তুল্যমূল্য নয়, বিজেপির দিকে ঝুঁকে আছে। বাকি 3 সপ্তাহ বিজেপি কিভাবে প্রচারটা করবে তার উপরে নির্ভর করছে সব। বলছিলেন আপনি যে ট্রাইব্যুনালে কিন্তু একটা নতুন নির্দেশ দিয়েছে আদালত, যে আরও নতুন করে 19টা আবার নতুন করে ট্রাইব্যুনাল হচ্ছে, যাদের দ্রুততার সঙ্গে হয়, 13 তারিখের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিয়েছে। এতে কি কমিশনের উপরে চাপ বাড়লো? আর কিচ্ছু হবে না। যা ভোটার লিস্ট ফাইনাল হয়ে গেছে, 1-8টা হতে পারে, যাদের নিষ্পত্তি ট্রাইব্যুনালে হবে, যারা বৈধ বলে স্বীকৃতি পাবেন, তারা পরবর্তী নির্বাচনে ভোট দিতে পারবেন। এই নির্বাচনে ভোট দেওয়ার কোনো সম্ভাবনা নেই। সামান্য কিছু পেতে পারেন, কিন্তু বাকিটা সম্ভব নয়, কারণ প্রথম দফার নির্বাচনের আগের ভোটার লিস্ট তৈরি হয়ে গেছে, আর দ্বিতীয় দফার নির্বাচনের জন্য ভোটার লিস্ট 9 তারিখে চূড়ান্ত হবে। আর কোনো অপশন নেই। বেশ, আপনি কিছু আগে বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের কাছে কোনো অস্ত্র নেই যুবসাথী লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া, কিন্তু আমরা প্রত্যেকটা সবাই দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এসআইআরটাকে ইস্যু করছেন, যে এসআইআরটা করে আপনাদের লাইনে দাঁড় করিয়েছি, এর জবাব দিন, ব্যালটে জবাব পাবে। 91 লক্ষের নাম তো বাদ চলে গেছে, আর যাদের নাম উঠেছে তারা তো বৈধ ভোটার হিসেবে স্বীকৃতি পেয়েছেন, তারা আবার কি জবাব দেবেন? তৃণমূলের তো নতুন করে কিছু বলার নেই, তাই এসআইআরটা কি ইস্যু করছে, তাতে কোনো সুবিধা হবে না। এবার মেরুকরণের আবহে ভোট হচ্ছে, তারপর তৃণমূলের নতুন কিছু বলার নেই বলেই এটা বলছে। যদি তৃণমূল এসআইআর করে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে যারা ছিল তাদের প্রত্যেকের নাম রাখতে পারতো, তাহলে এই কথাটা বলতে পারত। 91 লক্ষ নাম বাদ চলে গেছে। এখন এসআইআর এর জন্য লাইনে দাঁড়িয়েছেন, তার প্রতিবাদে ভোট দিন। আর যারা লাইনে দাঁড়িয়ে যারা ভোটাধিকার পেয়েছেন, তাদের কাছে এগুলো কোনো মানেই নেই। তারা তো অলরেডি ভোটার। এসআইআর এর প্রক্রিয়াকে বহু মানুষ সমর্থন করেছে, কারণ এসআইআরটা একটা প্রক্রিয়া, অনেক ঘন ঘন হওয়া উচিত।
2002-তে শেষ হয়েছে, 5-6 বছর অন্তর অন্তর হওয়া উচিত। ভোটার তালিকা নির্ভুল, ত্রুটিমুক্ত, একমাত্র ভারতীয় যাদের ভোটাধিকার আছে তারাই যেন ভোট দিতে পারে, এটা নিশ্চিত করতে হবে। এটা কাজ নির্বাচন কমিশনের। এবং আজকের যে অবস্থা বাংলায় এসআইআর নিয়ে, তার জন্য দায় এবং দায়িত্ব তৃণমূলকে নিতে হবে। তারা আদালতে গিয়ে পরিস্থিতিটাকে আরো জটিল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আরেকটা অস্ত্র ব্যবহার করছেন, মোটা ভাই টাটা বাই বাই, এই ধরনের মন্তব্য কিন্তু সব ফালতু কথা উনি একটু বলতে ভালোবাসেন, বলছেন, ওতে কিচ্ছু এসে যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের বিষয় কিছু নেই, তার বলার মতো কিছু নেই। তিনি ওই এসআইআরটাকে পুঁজি করছেন, কিন্তু এসআইআর তো কমপ্লিট, ওই ট্রাইব্যুনাল কমপ্লিট হয়ে গেছে, ট্রাইব্যুনালের ওই নিষ্পত্তিটুকু বাকি। তাহলে যারা এসআইআর এর পরে তালিকায় নাম তুলেছেন, তাদের কাছে এসআইআর এর জন্য লাইনে দাঁড়িয়েছি, এই দাঁড়িয়েছি, এটা কিন্তু বড় কথা নয়। আর লাইনে যারা দাঁড়িয়েছেন তাদের সংখ্যা লাইনে যারা দাঁড়াননি তাদের থেকে অনেক কম। এরকম একটা এক্সারসাইজ হলে, যেখানে রাজ্য সরকার সম্পূর্ণ অসহযোগিতা করেছে, সাধারণ মানুষকে একটু কষ্ট হয় এবং কমিশনেরও আরও একটু প্ল্যান করে এগোনো উচিত ছিল। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগগুলো করতেই পারতেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় মারাত্মক অভিযোগ করছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে যা ছিলেন, হওয়ার পর ওনার 1 কোটি টাকা সুদ পড়ছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরেও এখনও হাই চপ্পল পড়ে আছেন। এটা কি কাজ করবে? এইসব কিচ্ছু কাজ করবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে এইসব কথা তো মানাবেই না। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে চলাফেরা করেন, তার বৈভব, সেটা মানুষ জানে। অনর্জিত সম্পদকে পুঁজি করে বৈভবকে মানুষকে দেখান, র্যাম্পে হাঁটছেন। এটা অন্য কোনো নেতা বললে তাও হয় একটা মানে হতো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা এইসব হয় না। আর দেশের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী। অভিষেক ভুলে যাচ্ছে ও একটা সাধারণ মাত্র সাংসদ। ও মমতা বন্দ্যোপাধ্যায় ওকে এত সুযোগ সুবিধা দিয়েছে, নিরাপত্তা দিয়েছে বলে ফরর ফরর করছে। আসলে নিজের যোগ্যতা তো বলে কিছু নেই। এবার বাংলার মানুষের রায় তৃণমূলের বিরুদ্ধে গেলে যতটা না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, তার থেকে বেশি হচ্ছে অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ। বেশ, এসআইআরে মালদা মুর্শিদাবাদের পর উত্তর কলকাতা প্রায় প্রচুর পরিমাণে নাম বাদ পড়ে গেছে, লক্ষাধিকের বেশি, মানে 5 লক্ষের মতো। তো কলকাতা যে 11টা বিধানসভা কেন্দ্র, এখানে বিজেপি কি ফল করতে পারে বলে? বিজেপি ভালো ফল করবে। কলকাতাতে বিজেপি 3-4টা আসন তো পাবেই, 11টার মধ্যে 4টে পেতে পারে। আবার এমনও হতে পারে হাওয়া উঠলে 6টা পেতে পারে। কাশীপুর, বেলগেছিয়া, শ্যামপুকুর, মানিকতলা, ভবানীপুর, কিছুটা রাসবিহারী, বেলেঘাটা সেটটাও খুব লড়াই হবে। তাই তৃণমূলের কাছে 11-0 ফলাফল, তার পুনরাবৃত্তি করা এবারে সম্ভব নয়। কম করে 3টে আসন তৃণমূলকে হারাতে হবে। যদি আরও প্রতিষ্ঠান বিরোধিতার ঝড় ওঠে, তাহলে সেই সংখ্যাটা 5-6-এ পৌঁছতে পারে। বিজেপি এই মুহূর্তে যে কৌশলে ওরা মানে নির্বাচনের মানে প্রচারটা চালাচ্ছে, একদিকে তৃণমূলের যে দুর্নীতি সেটাকে সামনে আনছে, বা হিন্দুত্বের যে এটা তারা সামনে আনছেন, এটা কি মানে 21-এ তো দেখছি আমরা খুব একটা বেশি কাজ করলো না, 26-এ কি এমন ম্যাজিক হবে? মানুষ এবার ভোটটা দেবেন, ভোট দেওয়ার স্কোপটা পাবেন, নির্বাচন কমিশন সেই উদ্যোগটা করে দেবেন, এবং এবারে শাসক দল ছাপ্পা ভোট, গাজবাড়ি ভোট করার সুযোগটা কম পাবে। একেবারেই সুযোগ পাবে না বলছি না, করার সুযোগটা কম পাবে। আর বিপুল সংখ্যক ভুয়ো ভোটার, মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে। মৃত ভোটার, ভুয়ো ভোটারদের সুবিধা শাসক দলই নেয় সবসময়। সেইটা যখন বাদ গেছে, লড়াইটা তুল্যমূল্য হয়ে আছে। আর যেহেতু এই সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া আছে, এখন হাওয়া আছে, সেটা আগামী দিনে ঝড়ে পরিণত হতে পারে। তাহলে শাসকের পক্ষে মসনদ টিকিয়ে রাখা খুবই কষ্টকর হবে। 21-এর থেকে 26-এর বিধানসভাটা একটুখানি আলাদা, কারণ এসআইআরে ইতিমধ্যেই 91 লক্ষ নাম বাদ যাওয়া, অন্যদিকে 15 বছরের তৃণমূল সরকারের প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, তার মাঝখানে আরজি করের ঘটনা, নারী নির্যাতন, সেটা নিয়ে যেমন তৃণমূলকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে, সে সঙ্গে নিয়োগ দুর্নীতি, একাধিক দুর্নীতির ইস্যুও এবারে কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপির পালে হাওয়া লাগাতে পারে। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।